কৌস্তব বাগচি আপনি এতক্ষণ ধরে দেখলেন দেবাশিস দা এখানে রয়েছেন, বাকিরাও রয়েছেন, আপনি আমাকে সহজভাবে বোঝান তো সত্যিই কি শুভেন্দু অধিকারী আজকে অনৈতিক বেআইনি কাজ করেছে? এবং এই যে কাগজ আমার হাতে রয়েছে যেখানে 200 কেন 300 জনকে নিয়েও রাজ্যপাল অ্যালাউ করেছিলেন। এর আগেও আমি একবার পিসিআরকে বলবো, কৌস্তব আপনি বলার আগে, জগদীপ ধনকর যখন রাজ্যপাল ছিলেন, রিপাবলিক বাংলা তখন জাস্ট লঞ্চ হয়েছে, সেই সময় জগদীপ ধনকর যখন ছিলেন, সেই সময় যে দরবার করেছিলেন জগদীপ ধনকর, দরজা খুলে দিয়েছিলেন রাজভবনের ভোট পরবর্তী হিংসার যারা শিকার তাদের জন্য, তখন 144 ধারা জারি ছিল না, তখন কলকাতা পুলিশ ছিল না। তাহলে সেই সময়ে জগদীপ ধনকর তার সাথে দেখা করতে দেওয়াটা কি আসলে ভুল হয়ে গেছিল? সেই ছবির আসলে রিপিটেশন মমতা বন্দ্যোপাধ্যায় চাননি, গোটা দেশ দেখুক, এটাই কি আসলে বাস্তব? কৌস্তব বাগচি। প্রথম কথা বলছি, এখানে ওই সিউডো তৃণমূল যে আছে এখানে বসে বসে বলছিল না 1400 টাকা করে দিয়েছে না কি করেছে, তো আর ও বলছিল যে ওই 200 মিটারের মধ্যে, আমি বলছি ওকে 1400 টাকা নয় আমি দিচ্ছি, তুমি পারলে ওকে একটা ফিতে দাও, ওই ফিতে নিয়ে মঞ্চটা কত দূর ওটা একটু মেপে আসুক। হ্যাঁ, ওকে আমি 1400 টাকা দিচ্ছি আর তুমি ওকে একটা ফিতে দাও, ও মেপে আসুক যে কত দূর। যে না জেনে এই সমস্ত কথাবার্তা বলে, যখন ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চটা করেছিল ওখানে কল্যাণ ব্যানার্জি নাচানাচি করছিল, খিচমেরি ফটো, তখন পুলিশ কোথায় ছিল? তখন দীর্ঘদিন ধরে ওই জায়গাটা আটকে রেখে হাইকোর্ট পর্যন্ত প্রশ্ন তুলেছিল বিভিন্ন মামলার সময়তে। আমার মনে আছে একটা চাকরি প্রার্থীদের একটা ধর্ণা অবস্থানের মামলার সময়তে হাইকোর্ট তখন প্রশ্ন তুলেছিল, আমার মামলা করার সময়তেই জাস্টিস জয় সেনগুপ্ত রাজ্য সরকারের আইনজীবীর উদ্দেশ্যে বলেছিল যে আপনারা চাকরি প্রার্থীদের যে ধর্ণা অবস্থান সেটাতে পারমিশন দিতে পারছেন না, আর এই নিয়ে এখন অন্যান্য অনেক জায়গাতে অনেক ধর্ণা কর্মসূচি হচ্ছে, সেই সব নিয়ে যদি এখন মানুষ প্রশ্ন করা শুরু করে, ওই 144-এর রেফারেন্সে বলেছিল। তো আজকে আমি একটা কথা সেটা হচ্ছে, একটা ধর্ণা অবস্থান হয়েছিল, সেখানে রাজ্যপালের তরফ থেকে কোনো পারমিশন ছিল না। আমার যতদূর মনে আছে সেই সময় রাজ্যপাল একটা চিঠি লিখেছিলেন রাজ্যের তখন তৎকালীন যে মুখ্য সচিব ছিল দ্বিবেদী সাহেবকে, চিঠি লিখে জানতে চেয়েছিলেন যে এটার পারমিশন কি করে দেওয়া হয়েছে। তখন তাই নিয়ে খুব গরম বক্তব্য রেখেছিলেন আমাদের রাজ্যের আনক্রাউন প্রিন্স। তো সেই সময় তখন এই যে একটা সিনারিও ছিল সেটা। আর আজকে একটা জিনিস দেখা গেল, আমাদের রাজ্যের বিরোধী দলনেতা, রাজ্যের বিরোধী মানুষের যে কণ্ঠস্বর, পশ্চিমবঙ্গে প্রতিবাদী মানুষের যিনি কণ্ঠস্বর, সেই শুভেন্দু অধিকারী রাজ্যপালের কাছে দেখা করতে যাচ্ছেন, তার কাছে বৈধ পারমিশন থাকা সত্ত্বেও পুলিশ তাকে আটকে দিচ্ছে। আমি বলছি এইটা পশ্চিমবঙ্গে, এই যে আমি আপনাদের মনে করিয়ে দিই, সেটা হচ্ছে এই যে পোস্ট পোল ভায়োলেন্সের মামলার সময় যে জাস্টিস এই 5 জাজেস যে বেঞ্চ হাইকোর্টে যে বারংবার একটা কথা বলেছিল যে পশ্চিমবঙ্গে here rule of law does not prevail, here the law rule not prevail, এই কথাটাই খুব ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গে শাসক দলের নেতা-নেত্রীদের জন্য একরকম আইন, পশ্চিমবঙ্গে বিরোধীদের জন্য। এই দাঁড়ান, আমি আপনাকে 1400 টাকা দিচ্ছি, ময়ূরদা আপনাকে ফিতে দেবে, আপনি মেপে আসবেন। আপনাকে আমি 1400 টাকা দেবো, ময়ূরদা আপনাকে ফিতে দেবে, আপনি রাজভবনের গেট থেকে ওই ধর্ণাস্থলটা মেপে আসবেন কতটা কম মিটার। রাজুদা আমি একবার কৌস্তব আপনাকে কৌস্তব আপনাকে একটু থামাচ্ছি। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে রয়েছে আমার কাছে, আমাকে পিসিআর সন্ময়দা, একটা ন্যারেটিভ সেট হয়েছিল। ন্যারেটিভটা কি? শুভেন্দু অধিকারী দেখেছেন তো, এইবার শুভেন্দু অধিকারী অভিমানী, শুভেন্দু অধিকারী কর্নার হচ্ছে, শুভেন্দু অধিকারী নিজেই চলে যাচ্ছে। শুভেন্দু অধিকারী তো ময়দানে, আমি তো দেখছি অন্যান্য নেতারা বিদেশ সফরে চলে যাচ্ছেন, অন্যান্য নেতারা বিশ্রামে চলে যাচ্ছেন, সাময়িক বিরতি নিচ্ছেন। শুভেন্দু অধিকারী ময়দানে থেকে রাজভবনে ঢোকার চেষ্টা করছেন, নবান্নতে ঢোকার চেষ্টা করলে কি করতো তৃণমূল কংগ্রেস? আমি ময়ূক একটা কথা প্রথমেই বলবো, আমি যখন কথা বলবো আনইন্টারাপ্টেড একদম, এরপর আমি সবাইকে তাই বলবো। একটি শব্দ ব্যবহার করিনি, আমি আশা করব সেই সৌজন্য এবং সেই ভদ্রতা আমার সঙ্গে তাঁরা রাখবেন। আমি প্রথমেই ময়ূক, আমি তোমাকেই দেখাই, পিসিআর দেখাতে পারবে কিনা জানি না, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মিটিংটা করেছিলেন সেই মিটিংয়ের একদম নির্দিষ্ট সাংবাদিকদের কাছ থেকে নেওয়া তথ্য এবং আমার কাছে তার ছবি আছে। 120 মিটারের মধ্যে, এই ছবি আমি পিসিআরকে চালাতে বলবো, 120 মিটারের মধ্যে তাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় 3 দিন ধরে মেলা বেঁধে দেখা যাচ্ছে 120। আপনি যদি কথা বলেন তাহলে আমি চুপ করে যাব না। রাজুদা প্লিজ, এরপরে প্রত্যেকে টাইম দেবো। অসভ্যতা আমার সঙ্গে করবেন না, আপনার সঙ্গে করবেন না, না আমি চুপ করে যাই না। বলুন সন্মাদা বলুন। ময়ূক, এটা আপনি কন্ট্রোল, আমি কন্ট্রোল করব। আমি রাজুদাকে অনুরোধ করব প্রত্যেকে পারে। আজকে 120 মিটারের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করতে পারেন, আর 200 মিটার দূরে 3 দিক থেকে এক ডেকাসলেন
একদিকে টেলিফোন ভবন, আরেকদিকে হাইকোর্ট পাড়া, 3 দিক থেকে রাস্তাকে অবরোধ করেছিল বিনীত গোয়েলের পুলিশ। আমি শুধু বলবো একটা কথা ময়ূক, আমি এখানে খুব স্পেসিফিক্যালি একটা কথা বলবো। তুমি একটা কথা একটু আগে বলছিলে না যে কোন আইনে হতে পারে, ঠিকই তো, আমাকে এটা ভাবা ছিল কোন আইনে হতে পারে। এই রাজ্যে আইন বলে তো কিছু নেই, না, ওনারা বলছেন 144 ধারা। না 144 ধারা, ঠিক আছে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা হলে কি করে 144 ধারা? এই যে ছবিটা চলছে, 300 মিটার দূরে। ভাই আপনি চুপ করুন, আমি আপনাকে বেশ না রাজুদা, এরপরে আপনি বলবেন, প্রত্যেকে একজন বলে নিক, তারপরে তৃতীয়বার বললাম, চতুর্থবার আমি থেমে যাবো। ময়ূক আপনি ওকে দিয়ে শুধুটা বলাবেন, কোন আইনে হতে পারে বলছিলেন না ময়ূক, তুমি বলছিলে। আমি বলছি নবান্নে আমলাদের একটা বৈঠক হলো না, সেই বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন যে, সেই বৈঠকে বললেন আপনারা একটু সচেষ্ট হলে আমাদের আরও কয়েকটা আসন বাড়ত। আমলাদের, আইএস আইপিএস অফিসারদের, ডিএমদের বসিয়ে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারেন কোন আইনে। আমি ময়ূক, তুমি আমাকে প্রশ্নের উত্তরটা দাও। এবার দ্বিতীয় যেটা হচ্ছে, নবান্নে 14 তলায় 2 দিন ধরে মানিকতলায় কে প্রার্থী হবে তার রাজনৈতিক বৈঠক হলো রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘরে, একটা প্রশাসনিক দপ্তরে, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর দপ্তরে 2 দিন ধরে মানিকতলার প্রার্থী চয়নের বৈঠক হলো। কোন আইনে তুমি আমাকে বলো তো, তুমি আমাকে পরিষ্কার বলো। বেহালা, কলকাতার মধ্যে একটা বেহালা, সেখানে সন্ধেবেলা মানে একদম ভাঙচুর হয়ে গেল এবং অপরাধীরা তারা সেখানে ঘোরাঘুরি করছে, অপরাধীদের দেখিয়ে দেওয়া হলো, তারপরে 24 ঘন্টা লাগলো কলকাতা পুলিশে তাকে গ্রেফতার করতে। কোন আইনে এটা হয়? আমি ভাই আপনি একটু থামুন, কি মিটিং হচ্ছে রাজু, আমাকে আজকে সোহম চক্রবর্তীর ব্যাপারে গত 4 দিন ধরে শাসক দলের তিনি বিধায়ক, তো সেই বিধায়ককে রাজ্যের মুখ্যমন্ত্রী বেলেবেল অফেন্স দিচ্ছেন, তার পুলিশ দিচ্ছেন, এটা কোন আইনে তুমি বলো তো? আজকে তিনি সরকারি পিপির ঘরে গিয়ে বৈঠক করছেন, 1 ঘন্টা ধরে বসে রয়েছেন, কোন আইনে তুমি আমাকে বলো তো? WBCS অ্যাসোসিয়েশনের কে রাজ্যের মুখ্যমন্ত্রী 323 325 কি হবে? বেলেবেল হবে না কি হবে? অ্যারেস্ট করবে? একটা কথা বললেই হয়ে গেল। কি সেকশন দেবে সেখানে? 302 দেবে, 307 দেবে? আপনি থামান ময়ূক, আমি না, আমি উনি যে প্রশ্নটা করলেন সেটা আমি নিলাম, বলুন। আমাদের মনে হয় আমাদের সবার চুপ করে যাওয়া দরকার। না রাজুদা, এটা ডিবেট নষ্ট হয়, ডিবেট নষ্ট হয়, রাজুদাও জানেন, রাজুদাকে আমি অনুরোধ করছি, বলুন। ময়ূক, WBCS অ্যাসোসিয়েশনের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভায় ডাক দিচ্ছেন, আমলাদের বৈঠকে ডাক দিচ্ছেন যে আপনারা আপনাদের যখন নির্বাচন কমিশনার ট্রান্সফার করছে আপনারা রুখে দাঁড়ালেন না কেন? তুমি বলো তো ময়ূক, কোন আইনে? কোন আইনে বলো তো? নন্দীগ্রামের সেই বৃদ্ধা মা মারা গেলেন, তার ছেলেও কলকাতা হসপিটালে মারা গেলেন, এখনো পর্যন্ত তার একজন অপরাধীকে ধরা হয়নি, কোন আইনে? রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কোনো আইন বলে কিছু নেই। আমি একটা অন্য জিনিস ভাবছিলাম, আজকে শুভেন্দু অধিকারীকে যেভাবে তিনি আটকালেন, আলটিমেটলি ক্ষমতাটা দেখালেন যে আমার ক্ষমতা আছে, আমার হাতে বিনীত গোয়েল আছে, আমি যা ইচ্ছা তাই করতে পারি, সব কিছু করতে পারি। ফলে আলটিমেট রেজাল্টটা কী হলো? আলটিমেট রেজাল্টটা হলো যে শুভেন্দু অধিকারীকে আগামীকাল কলকাতা হাইকোর্টে আবেদন করতে হবে এবং কলকাতা হাইকোর্ট থেকে একটা অর্ডার হবে, সেই অর্ডারের ভিত্তিতে এই 200 জন মানুষ যাবেন। আমি গ্রামে তাদের মারবো, শহরে রাজভবনে তাদের ঢুকতে দেব না। এই যে মানসিকতা, এই মনস্তত্ত্বের মধ্যে অসুস্থতা আছে, শুধু শয়তানি নয়। হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন এবং নির্দিষ্টভাবে ব্যাখ্যা দেবেন যে কি কারণে শুভেন্দু অধিকারীর এই আটকানোটা বেআইনি। আমাদের সাথে টেলিফোন লাইনে এই মুহূর্তে বিল্লদল ভট্টাচার্য রয়েছেন, বিশিষ্ট আইনজীবী, শুভেন্দু অধিকারীর সলিসিটার দীর্ঘদিন ধরে। বিল্লদল বাবু, ঠিক কি কারণে আপনারা এই দাবিটা করছেন যে শুভেন্দু অধিকারীর এই আটকানোটা একেবারে বেআইনি, যদিও পুলিশ বলছে 144 ধারা লঙ্ঘন করে এভাবে যাওয়া হচ্ছিল? নমস্কার। লিডার অফ দি অপোজিশন মাননীয় রাজ্যপালের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট চেয়ে তার পরিপ্রেক্ষিতে অ্যাপয়েন্টমেন্টের টাইম দেওয়া হয়, এখানে অ্যালাউ করা হয় হচ্ছে যে মাননীয় বিরোধী দলনেতা এবং তার সাথে আরো 200 জন আক্রান্ত তারা মাননীয় রাজ্যপালকে মিট করতে পারবেন। এখন রাজ্যপাল তো সাংবিধানিক একটি পদ, আর সংবিধান অনুযায়ী এই রাজ্যের উনি হচ্ছেন মানে হেড অফ দি স্টেট আর কি। তো তার সাথে দেখা করতে যাচ্ছেন লিডার অফ দি অপোজিশন, যিনি হচ্ছেন অ্যাসেম্বলির লিডার অফ অপোজিশন আর কি, ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড এমএলএ, যাকে লিডার অফ দি অপোজিশন হিসেবে চুজ করা হয়েছে। তো তিনি যাচ্ছিলেন যে এরকম ভাবে পোস্ট পোল যে ভায়োলেন্সে যারা আক্রান্ত তাদেরকে নিয়ে দেখা করার জন্য, যাতে কোনো রকমের রেমেডি পাওয়া যায়।
এবার এই ক্ষেত্রে ল অ্যান্ড অর্ডার ভায়োলেশনের তো কোনো ব্যাপার নেই, কোনো জায়গাও নেই। এবার ওই জায়গাতে 144 ধারা থাকে, রাজভবনের চারপাশটা 144 ধারা জারি থাকে। না না, আমি সেটাই বলতে চাইছি, রাজভবনের চারপাশে 144 ধারা থাকে যেরকম, কিন্তু এক্ষেত্রে তো কোনো রকমের কোনো প্রোটেস্ট বা কোনো ডেমনস্ট্রেশন করার জন্য যাওয়া হচ্ছিল না, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করতে যাওয়া হচ্ছিল। আমরা তো সাক্ষী আছি পশ্চিমবঙ্গের সবাই যে খুব বেশি দিন আগে নয়, রাজভবনের সামনেই জাস্ট রাস্তার উল্টো ফুটেই বহুদিন ধরে স্টেজ বেঁধে ওখানে ধর্ণা দেওয়া হয়েছিল। এটাই এখানকার যারা প্যানেলিস্ট সেটাই বলছিলেন অভিষেক আমরা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল আদালতের কাছেও সেই প্রশ্ন তুলবো। আর যে পুলিশ, মানে আপনারা এই ইনস্ট্যান্সটা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে ধর্ণা, যেগুলো আপনারা সংবাদ মাধ্যমে যে ছবিগুলো দেখেছেন সেগুলোর আপনারা রেফারেন্স দেবেন, সেটা অ্যালাউ হলে এভাবে আটকানো হয় কি করে? শাসন শুধু না, আদালত আইনের শাসনের উপর বিচার করে, শাসকের আইনের উপরে বিচার করে না। বেশ বেশ, সংবিধান এবং বিভিন্ন যে সেট অফ লজ আছে তার উপরে যে আইনি প্রক্রিয়া আছে তার উপরেই বিচার্য হয় এই বিষয়গুলো। তো সেই ক্ষেত্রে আমরা প্রশ্ন তুলব এবং ডেফিনেটলি আমরা আরো একটা জিনিস চাইবো, যে পুলিশ অথরিটির তরফ থেকে করা হয়েছে সেই পুলিশ অথরিটির এগেইনস্টেও যাতে ডিসিপ্লিনারি প্রসিডিওর করা হয়, ইনিশিয়েট করা হয়, আমরা তার জন্য আদালতের দ্বারস্থ হব। বেশ, অনেক ধন্যবাদ।